ইতিহাসের আয়নায় আপনাদের স্বাগতম। প্রিয় বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব গুপ্ত যুগের চতুর্থ পর্ব নিয়ে। আজকের আলোচ্য বিষয় বিক্রমাদিত্য, নবরত্ন সভা এবং বাংলা অঞ্চলে গুপ্ত স্বর্ণযুগের প্রভাব নিয়ে। ইতিহাসে কিছু কিছু সময় এমন থাকে যখন যুদ্ধের শব্দ ধীরে ধীরে কমে আসে আর শুরু হয় জ্ঞান, সংস্কৃতি এবং সভ্যতার উত্থান। গুপ্ত সাম্রাজ্যের ইতিহাসে এমনই এক সময় ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনকালে, যাকে অনেক ঐতিহাসিক বিক্রমাদিত্য নামে স্মরণ করেন। সমুদ্রগুপ্তের পর গুপ্ত সাম্রাজ্যের ক্ষমতায় আসেন তার পুত্র দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তখন গুপ্ত সাম্রাজ্য ইতিমধ্যেই উত্তর ভারতের অন্যতম শক্তিশালী রাজ্যে পরিণত হয়েছে। পূর্ব ভারত, মগধ এবং বর্তমান বাংলাদেশের সাথে সম্পর্কিত অনেক অঞ্চল তখন ধীরে ধীরে গুপ্ত প্রভাবের অধীনে চলে এসেছে, বিশেষ করে পুণ্ড্রবর্ধন অঞ্চল, যা আজকের বাংলাদেশের উত্তরাঞ্চলের সাথে সম্পর্কিত গুপ্ত প্রশাসনিক ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। দ্বিতীয় চন্দ্রগুপ্ত শুধু তার পিতার সাম্রাজ্য ধরে রাখেননি, তিনি সেটিকে আরও সমৃদ্ধ এবং শক্তিশালী করে তোলেন। তিনি ছিলেন একাধারে যোদ্ধা, প্রশাসক এবং সংস্কৃতির পৃষ্ঠপোষক। তার সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক সাফল্য ছিল পশ্চিম ভারতের শক শাসকদের পরাজিত করা। এই বিজয়ের ফলে গুপ্ত সাম্রাজ্য গুজরাট ও মালওয়া অঞ্চলে গুরুত্বপূর্ণ বাণিজ্য পথের নিয়ন্ত্রণ পায়। আর এর প্রভাব শুধু পশ্চিম ভারতেই সীমাবদ্ধ ছিল না, কারণ পশ্চিম ভারতের সমুদ্র বন্দরগুলোর সাথে পূর্ব ভারতের নদীপথের বাণিজ্যিক যোগাযোগ ছিল গভীর। অর্থাৎ আজকের বাংলা অঞ্চলও পরোক্ষভাবে এই অর্থনৈতিক সমৃদ্ধির অংশ হয়ে ওঠে। গঙ্গা ব্রহ্মপুত্র নদীপথ ব্যবহার করে পূর্ব ভারতের বাণিজ্য আরও শক্তিশালী হতে থাকে। বাংলা অঞ্চলের কৃষি উৎপাদন, বস্ত্র এবং নদীপথ ভিত্তিক বাণিজ্য গুপ্ত অর্থনীতিকে আরও সমৃদ্ধ করেছিল বলে ইতিহাসবিদরা ধারণা করেন। শকদের পরাজয়ের পর দ্বিতীয় চন্দ্রগুপ্ত গ্রহণ করেন বিক্রমাদিত্য উপাধি, অর্থাৎ বীরত্ব এবং শক্তির প্রতীক সম্রাট। কিন্তু তার যুগ শুধু যুদ্ধের জন্য বিখ্যাত নয়, বরং এই সময়ে গুপ্ত সাম্রাজ্য পৌঁছে যায় তার সাংস্কৃতিক স্বর্ণযুগের সর্বোচ্চ পর্যায়ে। ইতিহাসে বলা হয়, এই সময়ে জ্ঞান ও সংস্কৃতির এমন বিস্ফোরণ ঘটেছিল যা পুরো উপমহাদেশকে প্রভাবিত করেছিল, আর সেই প্রভাব পূর্ব ভারত ও বাংলা অঞ্চল পর্যন্ত পৌঁছেছিল। এই সময়ে সাংস্কৃতিক, ভাষা ও সাহিত্য ব্যাপকভাবে বিকাশ লাভ করে। রাজদরবারে উপস্থিত ছিলেন বহু পণ্ডিত, কবি ও জ্ঞানী ব্যক্তি। পরবর্তীতে ইতিহাসে এই দরবারকে বলা হয় নবরত্ন সভা। যদিও ইতিহাসবিদদের মধ্যে এ নিয়ে কিছু বিতর্ক রয়েছে, তবুও এটা সত্য যে গুপ্ত যুগে অসাধারণ সব জ্ঞানী মানুষের আবির্ভাব ঘটেছিল। এই যুগের সবচেয়ে বিখ্যাত নামগুলোর একটি কালিদাস। তিনি সংস্কৃত সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি ও নাট্যকার। তার রচনা মেঘদূত, রঘুবংশ এবং অভিজ্ঞান শকুন্তলম আজও বিশ্ব সাহিত্যের মূল্যবান সম্পদ হিসাবে বিবেচিত। এছাড়া এই সময়ে গণিত ও জ্যোতির্বিজ্ঞানে ঘটে অসাধারণ অগ্রগতি। আর্যভট্টের মতো বিজ্ঞানীরা পৃথিবী, গ্রহ এবং সংখ্যার জগৎ নিয়ে নতুন ধারণা দেন। এই জ্ঞান শুধু উত্তর ভারতে সীমাবদ্ধ ছিল না, ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে পূর্ব ভারত ও বাংলা অঞ্চলেও। বৌদ্ধবিহার, শিক্ষাকেন্দ্র এবং নদীপথের যোগাযোগের মাধ্যমে জ্ঞান বিস্তার লাভ করেছিল। অর্থাৎ গুপ্ত স্বর্ণযুগের সাংস্কৃতিক আলো আজকের বাংলাদেশ অঞ্চলেও পৌঁছেছিল। এই সময়ে শিল্প ও স্থাপত্যেও ঘটে বড় পরিবর্তন। মন্দির স্থাপত্য, ভাস্কর্য এবং চিত্রকলায় আসে নতুন ধারা। গুপ্ত শিল্পশৈলী পরবর্তীতে পূর্ব ভারত ও বাংলার শিল্প ঐতিহ্যেও প্রভাব ফেলে বলে অনেক ইতিহাসবিদ মনে করেন। দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়টা তাই শুধু একটি সাম্রাজ্যের উত্থান নয়, এটি ছিল জ্ঞান, সংস্কৃতি এবং সভ্যতার বিস্ফোরণের যুগ।
একটি সময় যখন ভারতীয় উপমহাদেশের সাথে বাংলা অঞ্চলও ধীরে ধীরে সেই স্বর্ণযুগের প্রভাবে বদলে যেতে শুরু করে। প্রিয় বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আপনারা আমাদের নিয়মিত ভিডিওগুলো দেখতে চাইলে আমাদের সাথেই থাকবেন। পরবর্তী পর্বে আমরা আলোচনা করব একজন মানুষ কিভাবে সংখ্যা দিয়ে বদলে দিয়েছিল পৃথিবীর ইতিহাস। শূন্য, গ্রহ, গণিত আর মহাকাব্যের রহস্য সব কিছুর কেন্দ্রে থাকবেন আর্যভট্ট। আমরা আলোচনা করব পরবর্তী পর্বে সেই আর্যভট্টকে নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।